এসআইআরে পশ্চিমবঙ্গে নথি নিয়ে নতুন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআরে গ্রহণযোগ্য নয় বাংলার বাড়ি সংক্রান্ত নথি বলে জানালো কমিশন। এই হচ্ছে কমিশনের সেই নির্দেশনামা, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ি সংক্রান্ত নথি গ্রহণযোগ্য নয়। একেবারে কি রয়েছে এই নথিতে বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, জানিয়ে রাখি যে এই তিনটি যোজনা, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ইন্দিরা আবাস যোজনা এবং বাংলার বাড়ির স্কিমের যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা গ্রহণযোগ্য নয়। এবং এই ক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, কারণ এরম ধরনের অভিযোগ বা এরম ধরনের এই জানার চেষ্টা করা হচ্ছিল যে এই ধরনের ভোটারও রয়েছে যাদের কাছে শুধুমাত্র এই ডকুমেন্টসই রয়েছে, সেক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে সেটা কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে সেটা জানার চেষ্টা করা হয় এবং চিঠিও লেখা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যেখানে বাংলার বাড়ি এবং ইন্দিরা আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা রয়েছে, সেক্ষেত্রে এক্ষেত্রে এই স্কিমের যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আবারও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 13টা ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে হচ্ছে যে সরকার প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দ বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। আবারও কিন্তু নির্বাচন কমিশন বলছে যে 13টা ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে শুধু বলা হয়েছে যে সরকার প্রদত্ত যে নথি রয়েছে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে যে বাংলার বাড়ি বা বিভিন্ন যে আবাস যোজনা রয়েছে, সেক্ষেত্রে তাদের যে অনুমোদন পত্র রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হচ্ছে যে সাহায্যের সেই স্কিমে যে বলা যেতে পারে যে অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ক্ল্যারিফিকেশন এত দেরি করে এলো কেন, যখন কিন্তু স্ক্রুটিনির কাজ প্রায় এগোচ্ছে এবং যেহেতু যারা যে সমস্ত ভোটারদের ক্ষেত্রে শুধুমাত্র এই অনুমোদন পত্রই তারা ডকুমেন্ট হিসেবে দেখিয়েছেন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের প্রতিনিধি রুমা পাল আবার যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ রুমা, দেখো যেটা বলছিলাম যে এই ধরনের যে ক্ল্যারিফিকেশন এসছে সেটা কিন্তু বেশ অনেক পরে এলো এবং তাহলে যে সমস্ত ভোটাররা শুধুমাত্র এই ধরনের ডকুমেন্টসই দিয়েছে তাহলে তাদের কি হবে? তাহলে কি তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? এবং স্ক্রুটিনির সময় অবশ্যই নির্বাচন কমিশন যেটা বলছে সেটাই কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে সমস্ত যারা কর্মকর্তারা রয়েছেন, নির্বাচন যারা আধিকারিকরা রয়েছেন, সেক্ষেত্রে 13টা ডকুমেন্ট বাদে কিন্তু এই ধরনের ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে যারা দিয়েছেন, এবার প্রশ্ন হচ্ছে কতজন এরকম ধরনের ডকুমেন্ট দিয়েছে সেটা নির্বাচন কমিশনের তালিকা থেকে জানা যাবে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেটা কিন্তু স্পষ্ট করেনি কতজন ভোটার এই ধরনের ডকুমেন্ট দিয়েছে। তাহলে তাদের কি হবে? তাহলে তারা কি বাদের তালিকায় থাকবে? এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। বেশ, রুমা তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানেন যে দুদিন আগে এসআইআর এর শুনানি শেষ হয়েছে আর তার পরপরই কড়া পদক্ষেপ করলো জাতীয় নির্বাচন কমিশন। 5 জেলা 7 জন এইআরওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আরও 7 আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র জানিয়েছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে 7 জন এইআরওকে সাসপেন্ড করেছে ইসিআই, রুমা, ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং রাজ্য সরকারকেও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, প্রথমে জানিয়ে রাখি এরা কারা। সেফাউর রহমান, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার শামশেরগঞ্জ, নীতিশ দাস রাজস্ব কর্মকর্তা ফারাক্কার, ডালিয়া রায় চৌধুরী মহিলা উন্নয়ন অফিস ময়নাগুড়ি এবং শেখ মুর্শিদ আলম এডিএ সুতি ব্লক এবং সত্যজিৎ দাস যুগ্ম বিডিও জয়দীপ কুণ্ডু এফইও এবং দেবাশিস বিশ্বাস যুগ্ম বিডিও দেবরা বিধানসভা কেন্দ্র। এই 7 জন যে আধিকারিক, এরা কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে ছিলেন। নির্বাচন কমিশন কি জানাচ্ছে, তারা যে তথ্য দিয়েছেন, যেগুলো তথ্য যাচাইয়ের বিষয়টা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কর্তব্যের গাফিলতি হয়েছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করেছেন। অন্যদিকে এটাও ঠিক যে তথ্য আপলোড করা হয়েছে সেটা কিন্তু একদম নিয়ম মাফিক হয়নি এবং যে তথ্য আপলোড করা প্রয়োজন, যে নির্দেশিকা রয়েছে নির্বাচন কমিশনের, সেই নির্বাচন কমিশনের সেই নির্দেশিকা কিন্তু লঙ্ঘন করা হয়েছে এবং যেহেতু তারা আপলোডের সময় এমন কিছু ডকুমেন্টস আপলোড করেছেন সেটা কিন্তু প্রযোজ্য নয়, সেরকমটা কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে এই 7 জনকে সাসপেন্ড করেছে। অন্যদিকে মুখ্য সচিবকে চিঠি লিখে বলেছে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার
নেওয়ার জন্য। সেক্ষেত্রে এখন সব থেকে বড় প্রশ্ন যে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম, গত অগস্ট মাস থেকে দেখেছিলাম দুজন এইআরওর বিরুদ্ধে কিন্তু বারবার নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা গেছে তখনও যখন মুখ্য সচিবকে তলব করা হয়েছিল, দুদিন আগেও কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয়েছিল দিল্লিতে, এবং তারপর সময়সীমা বেঁধে দেওয়া হয় 17 তারিখের মধ্যে কিন্তু এই এফআইআর এর প্রক্রিয়া বা যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে হবে। সেটা নিয়ে কিন্তু চাপানুতর চলেছে। এখন দেখো 7 জন আধিকারিকের বিরুদ্ধে যে নির্বাচন কমিশন যে সিওকে দপ্তরে যে চিঠিটা এসেছে, এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একদম সিএস অর্থাৎ মুখ্য সচিবকে বলা হয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে রাজ্য সরকার কি তারা পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই 7 আধিকারিক কিন্তু স্ক্যানারে ছিল নির্বাচন কমিশন। দুদিন আগেই যখন মুখ্য নির্বাচন কমিশনার তারা ভিডিও কনফারেন্স করেছেন, তখন কিন্তু একাধিক জেলা নির্বাচনী আধিকারিক রোষের মুখে পড়েছিলেন, এবং সেখানে বারবার কিন্তু প্রশ্ন উঠছিল যে কিভাবে এই ধরনের নথি আপলোড করা হচ্ছে, কার জন্য আপলোড করা হচ্ছে, কি কারণে আপলোড করা হচ্ছে, বারবার কিন্তু প্রশ্ন করা হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন 7 জন এইআরওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই ব্যবস্থা কতটা কার্যকরী হয় রাজ্য সরকারের তরফ থেকে এখন সেটাই দেখা। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তারপর দীর্ঘ এদিক ওদিক হোয়াটসঅ্যাপ মেসেজ, নানা রকম নিয়মের অদল বদল, এইসব করে ইলেকশন কমিশন এখন হিয়ারিং শেষ হওয়ার পরে এইসব কথা শোনাচ্ছেন। এর আগে তো শুনেছি যে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। আপনারাও জানেন সুপ্রিম কোর্টের এক থাপ্পড়ে মানতে বাধ্য হয়েছিলেন এই জ্ঞানেশ কুমার। হয়েছিলেন কিনা? বলেছিলেন আধার কার্ড আমরা মানি না, ছুঁড়ে ফেলে দিন। সেই আধার কার্ডকে মানতে বাধ্য হয়েছিলেন কিনা? আবার আরেকটা নতুন সব নির্দেশিকা দিচ্ছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তুগলকি চাল। এই জ্ঞানেশ কুমার ভদ্রলোক হচ্ছে বিজেপির হিজ মাস্টার ভয়েস। ওই মাস্টার হচ্ছে অমিত শাহ, যা বলছে তাই এখানে পাঠাচ্ছে। এইভাবে চলবে না। আবার সুপ্রিম কোর্টে থাপ্পড় খাবে, তখন বলবে ভুল হয়েছে, হ্যাঁ মানবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।